আজকে আমরা মূলধন ব্যয় সপ্তম অধ্যায় মূলধন ব্যয়ের পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করাটা শিখব। অপরিশোধযোগ্য শেয়ারের ব্যয়টা বলা হয়, অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হলো যে শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, কোম্পানি থেকে কোনো প্রকারের ভোটাধিকার প্রয়োগ সুবিধা পায় না, তাকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার অগ্রাধিকার শেয়ার বোঝায়। সেক্ষেত্রে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ব্যয় বলতে বোঝাবে এক্ষেত্রে কোনো প্রকারের মেয়াদকাল দেওয়া থাকবে না বা চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ার ব্যয়টাকে বোঝায়। এটার সূত্রটা হলো কেপি ইকুয়াল ডিপি ডিভাইডেড বাই এনএসবি। এখানে ডিপি সমান হলো অগ্রাধিকার শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ আর এনএসবিটা হলো নিট বাজার মূল্য বা বাজার মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকেই নিট বাজার মূল্য বলে। এখন আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। যদি বলি যে কোম্পানির 10% অগ্রাধিকার শেয়ার মূলধন শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। কোম্পানির প্রতিটি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 200 টাকা, 200 টাকা এবং ইস্যু খরচ 30 টাকা। 30 টাকা হলে কোম্পানির অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হতো? 30 টাকা হলে কোম্পানির অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে? অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে? এখন এই সূত্র যদি আমরা লিখি, এখানে আমরা লক্ষ্য করব কোনো মেয়াদকাল উল্লেখ নাই। এটা হলো অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। এটা সূত্র হবে ডিপি ডিভাইডেড বাই এনএসবি ইনটু 100। এখানে ডিপি সমান অগ্রাধিকার শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ, এনএসবি সমান নিট বাজার মূল্য। এক্ষেত্রে আমি একটু কথা বলতে চাই, যদি অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য দেওয়া না থাকে তাহলে তা বাজার মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। যদি বাজার মূল্যটা 500 টাকার কম হয় তাহলে সেক্ষেত্রে 500 টাকা ধরে নিতে হয়, আর 100 টাকা থেকে 200 টাকার মধ্যে যদি হয় তাহলে 100 টাকা ধরে নিলেও হয়। এটার মোট কথা, এই অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্যটা মানে লিখিত মূল্যটা নির্ধারণ করবে বাজার মূল্যের উপরে। এখানে 200 টাকা বাজার মূল্য আমরা ধরে নিলাম, অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। তাহলে এখানে ডিপি সমান হবে লিখিত মূল্য ইনটু অগ্রাধিকার শেয়ারের যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে বা অগ্রাধিকার শেয়ারের যে নির্দিষ্ট লভ্যাংশের হারটা দেওয়া থাকবে তাকে দ্বিগুণ দিলে হয়ে যাবে। তাহলে 100 ইনটু 10%, তাহলে আসতেছে আমার কত? 100 ইনটু যদি 10% করি আমরা,
10 টাকা। ওকে, আর এনএসবিটা হলো বাজার মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিব। বাজার মূল্য এখানে কত টাকা? আমার 200 টাকা। এই 200 টাকা থেকে আমি উত্তোলন ব্যয় বাদ দিলে পাবো উত্তোলন ব্যয় আমার 30 টাকা। তাহলে আমি পাবো 170 টাকা। এখন যদি আমি সূত্রে বসিয়ে দিই, তাহলে সূত্র বসিয়ে দিলে পেয়ে যাব 10 টাকা ইন্টু 170 ইন্টু 100। যদি আমার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, 10 ডিভাইডেড বাই 170 তাহলে আসতে ইন্টু 100 হলে আমার অ্যান্সারটা আসবে 5.89। অ্যান্সারটা 5.89%। তাহলে আমরা বলতে পারি অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় 5.89%। এই অঙ্কটাকে শেষ করার পূর্বে আমি আরেকটু এটা গ্লোসারি টানতে চাচ্ছি। অগ্রাধিকার শেয়ারের যদি লিখিত মূল্য দেওয়া না থাকে, তাহলে লিখিত মূল্যটা বাজার মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে। 100 থেকে 200 বা 3 মানে এরকম যদি হয়, তাহলে বা 200 টাকার মধ্যে হয়, তাহলে লিখিত মূল্য 100 টাকা ধরতে হয়। 500 টাকার উপরে গেলে 500 টাকা ধরতে হয়। 1000 টাকার উপরে গেলে 1000 টাকা ধরতে হয়। 2000 টাকার উপরে গেলে 2000 টাকা ধরতে হবে বাজার মূল্যটা। এভাবেই করে অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্যটা নির্ধারণ করতে হবে। আর নিট বাজার মূল্য বলতে বোঝায় বাজার মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দেওয়া। তাহলে উত্তোলন ব্যয়টা কি? কোম্পানির সিকিউরিটিজ ইস্যুজনিত ব্যয়কে উত্তোলন ব্যয় বলে। অর্থাৎ কোম্পানিটি বাজারে ছাড়ার সময় যে যে ব্যয়গুলো সংগঠিত হয় তাকে উত্তোলন ব্যয় বলে। এখন আমরা পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় নিয়ে কথা বলবো। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের মূল যে কাজটি হলো, সেটি হলো তার মেয়াদকাল দেওয়া থাকবে, লিখিত মূল্য দেওয়া থাকবে। তাহলে আমরা সেই উদ্দীপকটাকে রেখে একটু যদি সমন্বয় করি, তাহলে বুঝতে পারবো 30 টাকা। যদি সমন্বয় করি, কোম্পানির অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য, অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা। 1000 টাকা ধরলাম এবং মেয়াদকাল 7 বছর হলে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? এখন এই আলোকে যদি আমরা অঙ্কটাকে সলিউশন করি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। যেহেতু এখানে মেয়াদ দেওয়া আছে 7 বছর, তাহলে এটা পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়। সূত্র হলো ডিপি প্লাস এমবি মাইনাস এনএসবি বাই এন, এমবি প্লাস এনএসবি বাই 2। এখানে ডিপি মানে অগ্রাধিকার শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ, আর আমরা ওই অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে ডিপিটা নির্ণয় করছি লিখিত মূল্য ইনটু অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ। তাহলে এখানে লিখিত মূল্যটা যেহেতু 1000 টাকা, ডিপি হবে 1000 ইনটু 10%, তাহলে 100 টাকা। আর এমবি যদি হলো অগ্রাধিকার শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশটা নির্ণয় করতে হয় লিখিত মূল্য ইনটু অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার। তাহলে 1000 টাকা ইনটু 10% ইনটু হয়ে যাবে কত? 100 টাকা। আর এমবি হলো পরিশোধযোগ্য মূল্য বা মেয়াদপূর্তির মূল্য বা পরিপক্ক মূল্য। যদি দেওয়া না থাকে তাহলে লিখিত মূল্যকে ধরবো, এখানে দেওয়া নাই তো আমরা 1000 টাকাকেই ধরলাম। আর এনএসবিটা হলো আমার বাজার মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিব, দ্যাটস মিন হলো আমার 800 টাকা থেকে 30 টাকা বাদ দিব। তাহলে আমার থাকবে 770 টাকা, 770 টাকা। আর এন হলো সময় হলো 7 বছর। এখন যদি এটাকে আমরা বসাই, তাহলে আমরা পেয়ে যাব অগ্রাধিকার শেয়ারের পরিশোধযোগ্য ব্যয় কত হবে, আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমি
সাধারণ শেয়ারের ব্যয় নিয়ে কথা বলবো। সাধারণ শেয়ারের ব্যয়টা হলো, সাধারণ শেয়ারটা কি এটা আমরা মোটামুটি সকলেই জানি, তারপর আমরা বলতেছি। সাধারণ শেয়ার হোল্ডার হলো কোম্পানির প্রকৃত মালিক যা বা সর্বশেষ দাবিদার। কোম্পানির অন্যান্য পাওনাদারের পাওনা বুঝিয়ে যদি অবশিষ্ট থাকে তাহলে সেই মালিকানা পায় সাধারণ শেয়ার হোল্ডাররা। সাধারণ শেয়ার হোল্ডারের ব্যয় বা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদেরকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। একটা পদ্ধতি হলো শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, আর একটা হলো স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল। শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল বলতে বোঝাবে যেখানে লভ্যাংশের বৃদ্ধির হার থাকবে না, অর্থাৎ দেওয়া নাই বা লভ্যাংশের বৃদ্ধির হার শূন্য, তাকে বলা হয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল। এখন শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলের সূত্রটা হলো K=D1 / P0 × 100। এখানে D1 মানে হলো প্রত্যাশিত লভ্যাংশ, সাধারণ শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ, আর P0 মানে হলো সাধারণ শেয়ারের বাজার মূল্য। প্রশ্ন যদি আমরা এখন এই আলোকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, একটা উদাহরণ দিলে আমরা এটাকে ক্লিয়ার হয়ে যাবে। এখন সেটাকে বলতেছি, যদি বলি এম কোম্পানির সাধারণ শেয়ার, এম কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, প্রতিটি শেয়ারের বাজার মূল্য 200 টাকা। কোম্পানি তার বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে 10 টাকা করে লভ্যাংশ প্রদান করে, যা পরবর্তী বছর একই থাকবে, পরবর্তী বছর অব্যাহত থাকবে। এখন আমরা যদি তাহলে সাধারণ শেয়ারের ব্যয় কত, সূত্র অনুযায়ী যদি আমরা বসাই D1 P0 × 100। D1 মানে প্রত্যাশিত লভ্যাংশ, আর দেওয়া আছে এখানে কত টাকা, 10 টাকা। তাহলে 10 টাকা ডিভাইডেড বাই হয়ে যাবে 200 × 100। আমরা যা পাবো সেটাই হলো আমার অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সেক্ষেত্রে হলো আমার 5%। অগ্রাধিকার শেয়ারের ব্যয় হলো এখানে 5%। এখন আমরা স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল নিয়ে আলোচনা করব। স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল আমরা একই উদ্দীপকটা রাখলাম, তাহলেই সুবিধা হবে। শুধু আমরা সংযোজন করে দিলাম, কোম্পানির লভ্যাংশের বৃদ্ধির হার 5%, লভ্যাংশের বৃদ্ধির হার 5% হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে। এখানে K= হবে D1 P0 প্লাস G। এখানে D1 মানে প্রত্যাশিত লভ্যাংশ প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে আর বের করতে হবে না, আর যদি দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। আর সেটাও আমরা পরবর্তীতে সম্পূর্ণ একটা ম্যাথ করতে গেলে আমরা দেখব। এখন A1 সেম, আমাদের এখানে D1 হলো 10 টাকা, P0 হলো 200 টাকা, আর অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের বৃদ্ধির হার হলো 5%। যদি আমরা মান বসিয়ে দিই যা পাবো
তাহলে আমাদের হয়ে যাবে কত 10%, 10 ডিভাইডেড বাই 200 প্লাস 0.05, তাহলে আমার কত 10% হলো আমার স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের সাধারণ শেয়ারের ব্যয় হবে 10%। তাহলে স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেলের উল্লেখযোগ্য দিক হলো প্রশ্নে বা উদ্দীপকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের বৃদ্ধির হারটা দেওয়া থাকবে। এছাড়াও সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হলে মূলধনী সম্পত্তির মূল্যায়ন মডেল অনুযায়ী নির্ণয় করা যায়। সেটা সূত্র হলো K = RF + RM - RF × বিটা। এখানে RF সমান হলো ঝুঁকিমুক্ত আয়ের হার, আর RM সমান হলো বাজার আয়ের হার, আর বিটা সমান হলো অপরিশোধযোগ্য বা বাজার ঝুঁকি। এটাকে যদি আমরা মানগুলো একটু বসাই তাহলে এখানেও আমরা একটা অঙ্ক করতে পারবো বা একটা সূত্র ধরতে পারবো। যদি এই কাজটি করি, আমরা ধরে নিলাম প্রশ্নে ঝুঁকিমুক্ত আয়ের হার দেওয়া আছে 10% আর বাজার আয়ের হার দেওয়া আছে 15%, আর বিটা বা বাজার ঝুঁকি পরিমাণ দেওয়া আছে 1.5। এখন যদি বলে সম্পত্তি মূল্যায়ন মডেল অনুযায়ী সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো, তাহলে সূত্রটা লিখবো RF + RM - RF × বিটা। এখানে RF হলো 10% প্লাস RM হলো 15 - 10 × 1.5 তাহলে 5 আমার 6 16% হবে। 16% হলো আমার অগ্রাধিকার শেয়ারের সাধারণ শেয়ারের সম্পত্তি মূল্যায়ন মডেল। এখন আমরা সংরক্ষিত মুনাফার ব্যয় নিয়ে কথা বলি। সংরক্ষিত মুনাফার ব্যয় দুইটা দিক উল্লেখযোগ্যটা হলো, যদি কর পরবর্তী ব্যক্তিগত করের হার দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র হবে D1 / P0 + G, বা আমরা বলতে পারি KR = K। যদি ব্যক্তিগত করের হার দেওয়া থাকে তাহলে KR ইকুয়াল হবে D1 / P0 + G × 1 - TP। TP মানে হলো পার্সোনাল ট্যাক্স রেট। সংরক্ষিত মুনাফার ব্যয়কে সুযোগ ব্যয় প্রভাবিত করে, সংরক্ষিত মুনাফার ব্যয়কে উত্তরণ ব্যয় প্রভাবিত করে না। উত্তরণ ব্যয় প্রভাবিত করে সাধারণ শেয়ারের ব্যয়কে। অর্থাৎ যদি সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে উত্তরণ ব্যয় বা ইস্যু খরচ দেওয়া থাকে তাহলে আলাদাভাবে সাধারণ শেয়ারের ব্যয়টা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এই সূত্রটি ইউজ করতে হবে, KR = D1 P0 + G × 1 - TP। যদি ব্যক্তিগত করের হার দেওয়া থাকে তাহলে হলো এই সূত্রটা বসাবো, কারণ আমরা একটু পূর্বেই বললাম সাধারণ শেয়ার ব্যয়কে উত্তরণ ব্যয় প্রভাবিত করে, সংরক্ষিত আয়ের ব্যয়কে উত্তরণ ব্যয় প্রভাবিত করে না। তাহলে সংরক্ষিত আয়ের ব্যয়কে নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটাকে যদি অথবা আমরা দেখাই, এখানে আমরা বলি KE আর এখানে KR। দেখুন KE মানে এটা হলো এতটুকু, এখানে KE। যদি ব্যক্তিগত করের হার দেওয়া না থাকে তাহলে KR = KE হয়ে যাবে, তখন আর এই পার্টটা আসবে না। আর যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই পার্ট দিয়ে অঙ্কটা করলেই হয়ে যাবে। আর আমরা টোটাল একটা অঙ্ক করলেই এই ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝবো। এখন আমি সম্পূর্ণ চ্যাপ্টারটার অঙ্ক সম্পর্কের যে মূল ধারণাটা দিচ্ছি, এখন আমি ভার অনুপাত নিয়ে কথা বলবো। ভার অনুপাত কাকে বলে? প্রত্যেকটি মূলধনের উৎসের অনুপাতকে ভার বলে। অর্থাৎ একক মূলধনকে মোট মূলধন দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাকে ভার বলে।
তাহলে ভার লাগবে, ভার হলে আমি টোটাল অঙ্কটা সলিউশন করতে পারবো। এখন আমরা শিখবো ভার আরোপিত গড় মূলধন ব্যয়, WACC যাকে বলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে কেডি বা WD ইন্টু কেডি প্লাস WP ইন্টু কেপি প্লাস WR ইন্টু কেআর প্লাস WE ইন্টু কেই। এখানে এই ভার আরোপিত গড় মূলধন ব্যয়কে আমি যদি একটু সংক্ষেপে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হলো প্রত্যেকটা উৎসের ব্যয় নির্ণয় করব, প্রত্যেকটা উৎসের ভার নির্ণয় করব। প্রত্যেকটা উৎসের ব্যয়কে প্রত্যেকটা উৎসের ভার দ্বারা গুণ করব, প্লাস এভাবে যদি প্রত্যেকটা উৎসের ব্যয় আর ভার গুণ করে সমন্বয় করে যোগ করে যা পাবো অবশেষে সেটা হবে আমার ভার আরোপিত গড় মূলধন ব্যয়। আজকে আমি যে আলোচনাটা করলাম সেটা হলো সম্পূর্ণ সূত্র সম্পর্কে। আর এটা যদি আমরা বুঝি তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ উদ্দীপক সলিউশন করতে আমার জন্য সুবিধা হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে আমি আমার লেসনে বা কার্যক্রমে সম্পূর্ণ একটা ম্যাথ দিয়ে অঙ্কটা সলিউশন করে দেব।